নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজ তোমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো হয়তো তোমাদেরকে এখনো পর্যন্ত কোনো স্যার বলেনি। প্রথমত কথাটা কি? প্রথমত কথাটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? অনেকদিন ধরেই হয়তো নিচ্ছ, কিন্তু সফলতা এখনো তোমরা পাওনি, ঠিক আছে? আর প্রত্যেক দিন তোমরা যখনই ইউটিউব খুলছো, তখনই কোনো না কোনো টিচার এসে তোমাদেরকে মোটিভেট করছে যে না, এইবারে হয়নি তো কি হয়েছে, পরের বারে তোমরা পাবেই, ঠিক আছে? এরকম ধরনের একটা মোটিভেশন দিচ্ছে এবং তোমরা দেখছো দুদিন ছাড়া ছাড়াই নতুন নতুন ভ্যাকেন্সির নোটিশ আসছে আর তোমরা প্রস্তুতি শুরু করে দিচ্ছ। কিন্তু একটা জিনিস দেখছো না, তোমাদের বয়সটা আজকে 18 হলে পরের বছর 19, তারপর 20, মানে এরকম করে একটা সময় তোমাদের বয়স 30 হয়ে যাচ্ছে। আজ একটা ছেলের জীবনে বিশেষ করে বা মেয়ের জীবনে যাকেই বলো, যখন তার 30 বছর পেরিয়ে যায় না, তারপরে চাকরি পেয়েও কোনো লাভ নেই, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব 24 থেকে 25 বছর বয়সের মধ্যেই চাকরি জোগাড় করতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। শুধু পড়ে গেলে হবে না, ঠিক আছে? শুধু পড়ছে অনেক লোক, কিন্তু কি পড়লে তুমি ক্লিয়ার করতে পারবে তোমার পরীক্ষা, সেটা তোমাকে ভাবতে হবে। এরপর দেখো, আমরা যে পরীক্ষাগুলো দিই, এসএসসি, রেল, ঠিক আছে, ডাব্লিউবিপি, কেপি, এই পরীক্ষাগুলোই তো দিই। এইগুলোই সবাই ট্রাই করো বেশিরভাগ। তো এইখানে তোমরা যদি দেখো, আমি তো জিকের ক্লাস করাই, তো জিকে নিয়েই বলছি। জিকের ম্যাক্সিমাম নাম্বার যদি দেখো, 5 নাম্বারের মতো কোথার থেকে আসে জানো? স্ট্যাটিক জিকে থেকে আসে। আর স্ট্যাটিক জিকে হচ্ছে এমন একটা সাবজেক্ট, তুমি যদি দুবার ভালো করে পড়ে নাও, একবার ভালো করে পড়ে রিভিশন করে নাও, তো স্ট্যাটিক জিকেতে তুমি কোনোদিনও আটকাবে না, ঠিক আছে? শুধুমাত্র কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপার থাকে, যেগুলো তোমাদেরকে একটু আপ টু ডেট থাকতে হবে। বাকি তুমি এখান থেকে কিন্তু কমন পাবেই। এবং অন্যান্য যে সাবজেক্ট রয়েছে, আমি ছোট করছি না কোনো সাবজেক্টকে, এগুলোর থেকে কমন পাওয়ার চান্স কম। কারণটা কি জানো? এগুলো সিলেবাস হিউজ, মানে এগুলো তুমি যতই পড়ো, তুমি কিন্তু তোমার ওই যে পোর্শনটা একটা পরীক্ষার জন্য কতটা গুরুত্ব দরকার, সেটা তুমি কমপ্লিট করতে পারবে না। কিন্তু স্ট্যাটিক জিকে কমপ্লিট করা সম্ভব। স্ট্যাটিক জিকেতে ভালো স্কোর করতে গেলে আমাদেরকে কি পড়তে হবে সে বিষয়ে তো বলবোই। তার আগে একটা তোমাদেরকে কথা বলি, সেটা হচ্ছে কি, তোমরা অনেক জায়গাতে স্ট্যাটিক জিকে পড়েছো বা পড়বেও হয়তো ভবিষ্যতে, কিন্তু আমাকে কয়েকটা মিনিট সময় দাও, এই ক্লাসটা তোমরা কয়েকটা মিনিট করো, তারপর বলবে যে স্ট্যাটিক জিকে কতটা সহজ হতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষায় কমন তো পাবেই। প্রথমত দেখো তোমাদেরকে কি কি পড়তে হবে, মানে তোমাদের সিলেবাসটা কি স্ট্যাটিক জিকেতে। মোটামুটি 20-21টা টপিক আছে, যেগুলো তোমাদেরকে পড়তে হবে। এক হচ্ছে কি, ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্স বলতে শাস্ত্রীয় নৃত্য, যেটাকে বাংলায় বলা হয়, যেমন ভারতনাট্যম, তারপর হচ্ছে কুচিপুড়ি, তারপর হচ্ছে তোমার মোহিনীআট্টম, এগুলো হচ্ছে কি ক্লাসিক্যাল ডান্স। এরপর যেটা পড়তে হবে, এটা হলো 1 নাম্বার, এটা হচ্ছে ইউনেস্কো সাইট, ইউনেস্কো হেরিটেজ সাইট। মানে কি, ইউনেস্কো হচ্ছে একটা সংস্থা। সেই সংস্থা কি করে, বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী যে কি বলবো স্মারকগুলো রয়েছে, মন্দির হোক, মসজিদ হোক বা কোনো পার্ক হোক, সেগুলোকে কি করে নিজেদের আন্ডারে আনে এবং রক্ষণাবেক্ষণ করে। তো কোন কোন আমাদের মন্দিরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। 3 নম্বরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, শাস্ত্রীয় নৃত্য। তোমরা জানো রিসেন্টলি বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের আন্ডারে আনা হয়েছে, তো এই বিষয়টাও পড়তে হবে, প্রশ্ন আসে। এরপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে ফেস্টিভ্যাল। আমাদের দেশের তথা আমাদের প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসে, তো এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে অ্যাওয়ার্ডস বা পুরস্কার। তো এখানে দুটো জিনিস পড়তে হবে, আমাদের ভারতের কিছু গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড আছে এবং কিছু বিশ্বের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড আছে, যেমন নোবেল প্রাইজ। তো এগুলো নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে। 6 নাম্বার আছে ফোক ডান্স। ফোক ডান্সটা কি, বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য, সেইগুলো নিয়ে পড়তে হবে। 7 নাম্বার আছে তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, যেমন ইসরো রয়েছে,
তারপর হচ্ছে ইউনাইটেড নেশন রয়েছে, ইউনেস্কো রয়েছে, ইউনিসেফ রয়েছে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে পড়তে হবে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট রিসার্চ সেন্টার, যেমন ডিআরডিও, ঠিক আছে? এই যে রিসার্চ সেন্টারগুলো রয়েছে না, তো সেগুলো নিয়েও পড়তে হবে। এরপর 9 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে কি স্পোর্টস ট্রফি এবং প্লেয়ার, মানে কি বিভিন্ন ধরনের খেলা, সেই খেলার কিছু গুরুত্বপূর্ণ ট্রফির নাম পড়ে বা খেলার কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের নাম পরীক্ষায় আসে, ঠিক আছে? এরপর কিছু গুরুত্বপূর্ণ দিন ডেজ হিসাবে ন্যাশনাল পার্ক, ঠিক আছে? তো দেখো কতগুলো হলো, 11টা, ঠিক আছে? এরপর হচ্ছে কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেমন সেতার, তারপর হচ্ছে হারমোনিয়াম, বাঁশি, তো তাদের যারা বাজায়, বিখ্যাত যারা আছে তাদের নাম পড়ে, 12টা হয়ে গেল। এরপর হচ্ছে কি ফার্স্ট মেন অ্যান্ড ফার্স্ট উমেন ইন ইন্ডিয়া, ঠিক আছে? এটা একটা টপিক। বুকস অ্যান্ড অথার, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। ইম্পর্ট্যান্ট কমিটি রয়েছে কতগুলা, এবং ইম্পর্ট্যান্ট ট্রাইব, যে জনজাতিগুলো রয়েছে না, সেইখান থেকেও প্রশ্ন আসে। এরপর হচ্ছে বিভিন্ন রাজ্যের, সরি, বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম। পার্লামেন্টের নাম কি, বিভিন্ন দেশের পার্লামেন্টের বিভিন্ন রকম নাম রয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে ক্যাপিটাল কারেন্সি, বিভিন্ন দেশের রাজধানী এবং তাদের যে মুদ্রা, সেইখান থেকে প্রশ্ন আসে। এবং তোমরা দেখবে ক্লার্কশিপ পরীক্ষা যারা দিয়েছিলে, ঠিক আছে, ক্লার্কশিপ পরীক্ষার প্রত্যেকটা শিফটে এখান থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? এরপর হচ্ছে জনগণনা, সেন্সাস মানে হচ্ছে জনগণনা, ঠিক আছে? এখান থেকে তো প্রশ্ন পাবেই। তারপর হচ্ছে তোমার কতগুলো হলো, 19টা। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট সিটি অ্যান্ড দেয়ার নিকনেম, বিভিন্ন শহরের কিছু কিছু ডাকনাম রয়েছে সেইগুলো, এবং বিশ্বের সব থেকে বড়, সব থেকে লম্বা, সব থেকে লার্জেস্ট, লংগেস্ট, ঠিক আছে? তো এই 21টা টপিক তোমরা যদি পড়ো, পরীক্ষায় 5 নাম্বার পাবে। এবং আমি বলছি এই 21টা টপিক পড়তে তোমাদের বড় জোর 15 দিন সময় লাগবে, ঠিক আছে? 15 দিন সময় লাগবে, তো 15টা দিনের ব্যাপার। এরপর দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস, ঠিক আছে, বা পুরস্কার। এরপর বললাম অ্যাওয়ার্ডস দু ধরনের হয়, এক হচ্ছে ন্যাশনাল, ঠিক আছে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তো আমরা কোনটা নিয়ে পড়বো, আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ন্যাশনাল, ঠিক আছে? ন্যাশনাল। তো আমাদের দেশে যে পুরস্কারগুলো দেওয়া হয় তার একটা লিস্ট করেছি, যেগুলা, এই লিস্টটা আমরা কোথা থেকে করেছি জানো? এসএসসির পরীক্ষা দেখেছি, ডাব্লিউবিপির পরীক্ষা দেখেছি, কেপির পরীক্ষা দেখেছি, এবং রেল, এই প্রত্যেকটা পরীক্ষার পিওয়াইকিউ দেখেছি, এবং সেখানে দেখেছি যে কোথা থেকে প্রশ্ন আসে। তো তার একটা লিস্ট, যেমন পদ্ম পুরস্কার থেকে প্রশ্ন আসে, জ্ঞানপীঠ পুরস্কার থেকে আসে, সাহসী বা বীরতা পুরস্কার যেটাকে বলা হয় সেখান থেকে প্রশ্ন আসে, দাদা সাহেব ফালকের থেকে আসে, সাহিত্য একাডেমি পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার এবং অর্জুন পুরস্কার। তো এই সবগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ্ম পুরস্কার। এই পদ্ম পুরস্কার হচ্ছে কি ভারতের সব থেকে বড় সর্বোচ্চ সম্মান, ঠিক আছে? মানে এর থেকে বড় পুরস্কার ভারতে কিছু নেই, ঠিক আছে? এবং এটা দেওয়া কবে থেকে শুরু হয়েছে, মনে রাখবে ডেটটা, 2 জানুয়ারি 1954, এই পদ্ম পুরস্কারের স্থাপনা। পদ্ম পুরস্কার 4 প্রকার, একটা নাম হচ্ছে ভারতরত্ন, একটা নাম হচ্ছে পদ্মবিভূষণ, একটা নাম হচ্ছে পদ্মভূষণ, আর একটা নাম হচ্ছে পদ্মশ্রী। এটা একদম র্যাঙ্ক হিসাবে আছে, ঠিক আছে? ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ সম্মান, এটা হচ্ছে 1 নম্বরে। তারপর রয়েছে পদ্মবিভূষণ, তারপর রয়েছে পদ্মভূষণ, তার নম্বরে রয়েছে 4 নম্বরে রয়েছে পদ্মশ্রী। কোনো ব্যক্তি যদি ভারতরত্ন পুরস্কার পায়, তোমাকে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তি সত্যি আমাদের দেশের রত্ন। নেক্সট, ভারতরত্ন নিয়ে আলোচনা করব। দেখো কি বললাম, ভারতরত্ন দেওয়া শুরু হয় 2 জানুয়ারি 1954 থেকে, ঠিক আছে? তো তোমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছ, এই ছবিটার নাম হচ্ছে কি ভারতরত্ন পুরস্কারের ছবি, এটা
ঠিক আছে, এটা হচ্ছে ভারতরত্ন পুরস্কারের ছবি। কি রকম দেখো, একটা পাতার উপরে কিছু আঁকা আছে। এই পাতাটা কি, যেটাকে আমাদের ভাষায় বলা হয় জড়ি পাতা বা অশ্বত্থ অশ্বত্থ পাতা। ঠিক আছে, তো এই পাতাটা দুটো দিক, সামনের দিকে কি থাকে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইডে কি থাকে, সামনের দিকে একটা সূর্যের ছবি আঁকা থাকে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূর্য, এবং নিচে লেখা থাকে ভারত রত্ন। আর ব্যাক সাইডে একটা অশোক স্তম্ভের ছবি দেওয়া থাকে এবং নিচে লেখা থাকে সত্যমেব জয়তে। এরপর প্রশ্ন আসে, এই যে লেখাগুলো রয়েছে ভারত রত্ন এবং সত্যমেব জয়তে, এটা কোন লিপিতে লেখা হয়? মনে রাখবে, দেবনাগরী হরফে। দেবনাগরী হরফে লেখা হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো, ভারতরত্ন পুরস্কারটা কে দেয়? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের যিনি রাষ্ট্রপতি হন তিনি পুরস্কারটা দেন। ঠিক আছে, এই পুরস্কারে প্রাইজ মানি হিসাবে কিছুই দেওয়া হয় না, মনে রাখবে, প্রাইজ মানি জিরো। কারণটা কি, এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সম্মান, এই সম্মান পয়সা দিয়ে কোনো লাভ নেই, বরং কিছু ফ্যাসিলিটি দেওয়া হয়। যেমন একটা হচ্ছে তোমার জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়। আর কি দেওয়া হয়, এই ভারত রত্ন প্রাপক যদি কোনো দেশে যায় বা কোনো রাজ্যে যায়, বিশেষ করে যদি আমাদের ধরো পশ্চিমবঙ্গবাসী যিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন তিনি যদি বিহার যান, তো বিহারে তাকে রাজ্যের যে গেস্ট হিসাবে স্বাগত করা হয়। এরপর ভারতরত্ন তো সবাইকে দেওয়া হয় না, আমাদের দেশে ভারতরত্ন চারটা ফিল্ডে দেওয়া হয়। চারটা ফিল্ড আছে, এই চারটা ফিল্ডে দেওয়া হয়। চারটা ফিল্ডের মধ্যে একটা হচ্ছে সাহিত্য। ঠিক আছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, টেকনোলজি। আরেকটা হচ্ছে তোমার আর্টস, মানে হচ্ছে কলা। আরেকটা হচ্ছে পাবলিক সার্ভিস, মানে সোশ্যাল ওয়ার্ক। এই চারটা সেক্টরে ভারতরত্ন দেওয়া হয়। এরপর প্রথম যে ভারতরত্ন দেওয়া হয়েছিল সেটা কবে দেওয়া হয়েছিল, কি বললাম, 1954 সালে প্রথমবার দেওয়া হয়। এবং 54 সালে তিনজন ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। কে কে পেয়েছিলেন দেখো, এক হচ্ছে সি রাজা গোপালাচারী, আরেকজন হচ্ছেন কে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আরেকজন হচ্ছে সিভি রমন। তো মনে রাখবে, এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি হচ্ছেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট এবং সেকেন্ড রাষ্ট্রপতি। ঠিক আছে, এবং সিভি রমনকে একজন বিজ্ঞানী, তিনি কি আবিষ্কার করেছিলেন, রমন এফেক্ট। ঠিক আছে, এরপর দেখো 1955, এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ভারতরত্ন পেয়েছেন। দেখো অনেক মানুষ ভারতরত্ন পেয়েছেন, তো তো সবাইকার নাম মনে রাখা সম্ভব নয়, কিন্তু এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কারণ কি, এই নামগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ নাম এবং এদের থেকে প্রশ্ন হয়। মনে রাখবে, 1955 সালে কাকে দেওয়া হয়, জওহরলাল নেহরুকে। এবং জওহরলাল নেহরুকে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার টু গেট দিস অ্যাওয়ার্ড। তার মানে কি, মানে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার যিনি ভারতরত্ন পেয়েছেন কে, জওহরলাল নেহরু। 1961-তে কাকে দেওয়া হয়, বিসি রয়কে, বিধানচন্দ্র রায়। কিসের জন্য দেওয়া হয়, মেডিসিন। মেডিসিনটা কিসের আন্ডারে থাকছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, 1962, একদম সিরিয়াল ওয়াইজ দিয়েছি। তো 1962-তে কাকে দেওয়া হয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপর দেখো, এই ভারতরত্ন যখন দেওয়া শুরু হয় তখন কিন্তু মরণোত্তর দেওয়া হতো না। মরণোত্তর দেওয়া
হতো না। মরণোত্তর বলতে কি, কোনো ব্যক্তি মরে যাওয়ার পর তাকে কিন্তু ভারতরত্ন দেওয়া হতো না। কিন্তু 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীকে প্রথমবার ফার্স্ট মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এরপর 1971 1971 কে পান ইন্দিরা গান্ধী এবং 1977 পান এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। 1980 1980 থেকে পান মাদার টেরিজা। ঠিক আছে, কিসের জন্য পান? পাবলিক অ্যাফেয়ার বা সোশ্যাল ওয়ার্ক। আর মাদার টেরিজা নোবেল কত সালে পেয়েছিলেন বলো? নোবেল 1979 সালে। ঠিক আছে, 1990 সালে কে পেয়েছেন? বি আর আম্বেদকর। ঠিক আছে, ভারতীয় সংবিধানের জনক 1990 সালে পেয়েছেন। 1991 সালে সর্দার প্যাটেল। 1992 সালে কে পেয়েছেন? সত্যজিৎ রায় এবং কলা বিভাগে। আর কলা বিভাগে প্রথম। ঠিক আছে, মানে প্রথম ব্যক্তি যিনি আর্টসের জন্য ভারতরত্ন পেয়েছেন কে? সত্যজিৎ রায়। এরপর দেখো এস সুব্বুলক্ষ্মী। ঠিক আছে, এস সুব্বুলক্ষ্মী 1998 সালে পেয়েছেন এবং মনে রাখবে ইনি হচ্ছেন ফার্স্ট মিউজিশিয়ান টু গেট ভারতরত্ন। ঠিক আছে, 1999 কে পেয়েছেন? পণ্ডিত রবিশঙ্কর। ইনি কে? ইনি একজন সেতার বাদক। সেতার বাদক এবং 5 বার গ্র্যামি পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, 2001 2001-এ দুজনকে দেওয়া হয়। এক হচ্ছে লতা মঙ্গেশকর, অনেক বিখ্যাত সিঙ্গার, এবং বিসমিল্লাহ খান। ইনি কি বাজাতেন? সেহনায় বাজাতেন, সেহনায়। দেখবে বিয়ের সময় তোমরা দেখতে পাবে না সেহনাইটা, যখন আগেকার দিনে, এখনকার দিনে তো ডিজে বাজে, এখনকার দিনে দেখতে পাবে না। আগেকার দিনে যখন বিয়ে হতো তখন কি বাজানো হতো? সেহনাই। ঠিক আছে, 2014 কাকে দেওয়া হয়? সচিন টেন্ডুলকার। নামটা মনে রাখবে, সচিন রমেশ টেন্ডুলকার, দ্য গড অফ ক্রিকেট। এরপর বলবে স্যার সচিন টেন্ডুলকার তো একজন স্পোর্টস পার্সন, আর আপনি তো বললেন যে স্পোর্টসের জন্য এই ভারতরত্ন দেওয়া হয় না। কিন্তু মনে রাখবে সচিন কিসের জন্য পেয়েছেন? আর্টস বা কলার কারণে। কলাটা কি? সচিন টেন্ডুলকার হচ্ছে ক্রিকেটে পারদর্শী, তার কারণেই তাকে 2014 সালে ভারতরত্ন দেওয়া হয়। 2015 সালে কাকে দেওয়া হয়? অটল বিহারী বাজপেয়ী। 2019 সালে 3 জনকে দেওয়া হয়। একজনকার নাম হচ্ছে নানাজি দেশমুখ, একজনকার নাম হচ্ছে ভূপেন হাজারিকা, আসামের ব্যক্তি এবং প্লেব্যাক সিঙ্গার। ঠিক আছে, আরেকজনকার নাম হচ্ছে প্রণব মুখার্জি, ভারতের ফর্মার প্রেসিডেন্ট। এরপর দেখো, এইগুলো গেল কয়েকটা গুরুত্বপূর্ণ নাম। এরপর মনে রাখবে কয়েকজন বিদেশিকেও কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। বিদেশি। ঠিক আছে, এখনো পর্যন্ত 2 জন বিদেশিকে দেওয়া হয়। একজনকার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকার। ঠিক আছে, তাকে দেওয়া হয়। কত সালে দেওয়া হয়েছিল বলো? 1990 সালে। ঠিক আছে, 1990 সালে দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে কে? খান আব্দুল গফফার খান। আরেকজনকার নাম হচ্ছে কি? খান আব্দুল গফফার খান, যাকে আমরা কি নামে চিনি? সীমান্ত গান্ধী। ঠিক আছে, ইনি কত সালে পেয়েছেন? 1987-এ। ঠিক আছে, ইনি কোন দেশের? পাকিস্তান। ঠিক আছে, ভারতরত্ন এখন পর্যন্ত 2 জন বিদেশিকে দেওয়া হয়েছে। দুটো নাম বলে দিলাম। এরপর দেখো 2024-এ কারা কারা পেয়েছে, এটা একটু নোট করে নাও। 2024-এ। ঠিক আছে, এক কে পেয়েছেন? কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুর, ইনি এক সময় বিহারের সিএম ছিলেন। ঠিক আছে, এবং
তিনি তার জীবনকালে কোনো ভোটে কোনোদিনও হারেননি। তারপর হচ্ছে পিভি নরসিম্হা রাও, পিভি নরসিম্হা রাও। 3 নম্বরে কে? এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথনটা কে? এম এস স্বামীনাথন হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক। এরপর আশা করি বুঝতে পেরেছো, সবুজ বিপ্লবের জনক। 4 নম্বরে কি আছে? এল কে আডবাণী, এল কে আডবাণী। আর 5 নম্বরে রয়েছে চরণ সিং। ঠিক আছে, এই 5জনকে 2024 সালে ভারতরত্ন দেওয়া হয়। তাহলে ভারতরত্ন সম্পর্কে জানলে। এরপর হচ্ছে পদ্মবিভূষণ। ঠিক আছে, পদ্মবিভূষণ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ। তো পদ্মবিভূষণটা দেখো তোমরা ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পদ্মবিভূষণের ছবি। এটা কার? পদ্মবিভূষণ। মাঝখানে কিসের ছবি রয়েছে? একটা পদ্মের ছবি রয়েছে, পদ্ম বিভূষণ। এখানেও কিন্তু কোনো টাকা প্রাইজ মানি হিসাবে দেওয়া হয়নি। তো দেখো এখানে অত ডিটেলসে জানার প্রয়োজন নেই, তোমাদের যেটা জানতে হবে যে 2024 সালে কারা এই পদ্মবিভূষণটা পেয়েছে। ঠিক আছে, এক হচ্ছে কে? বৈজয়ন্তী মালা। ইনি হচ্ছেন কে? একজন ভারতনাট্যম ডান্সার, ভারতনাট্যম ডান্সার। ঠিক আছে, কোথাকার? তামিলনাড়ু। টোটাল 5জন পেয়েছে তো। তারপর হচ্ছে শ্রী কোনিডেলা চিরঞ্জীবী, ইনি একজন অ্যাক্টার, সাউথের। চিরঞ্জীবীর নাম অনেকে শুনেছো, অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে, তারপর হচ্ছে শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু, শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু, তিনি পাবলিক অ্যাফেয়ারের জন্য পেয়েছেন অন্ধ্রপ্রদেশ থেকে। শ্রী বিন্দেশ্বর পাঠক, ইনি হচ্ছেন কি মরণোত্তর, মরণোত্তর প্রাইজ পেয়েছেন সোশ্যাল ওয়ার্কের জন্য। ঠিক আছে, এবং এম এস পদ্ম সুব্রমণ্যম, তিনি তামিলনাড়ু এবং ইনিও ভারতনাট্যম ডান্সার। এটা হচ্ছে পদ্মবিভূষণ। এরপর হচ্ছে পদ্মভূষণ। পদ্মভূষণটা দেখো প্রাইজটা কি, মাঝে পদ্মর ছবি এবং উপরে পদ্ম লেখা, নিচে ভূষণ লেখা। ঠিক আছে, পদ্মভূষণ 2022 সালে, সরি 2024 সালে টোটাল 22 জন পেয়েছে, টোটাল 22 জন পেয়েছে। তার মধ্যে কতগুলো নাম তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন একটা হচ্ছে মিসেস ফতিমা বিবি, একটা নাম হচ্ছে ফতেমা বেবি, ফতেমা বিবি। ঠিক আছে, ফতেমা বিবি কোথাকার? কেরালা। কোন রাজ্যের এটা একটু মনে রাখবে, কেরালা। তিনি মরণোত্তর প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, তারপর এখানে লিখছি, হ্যাঁ। সেকেন্ড, সেকেন্ডে কে রয়েছে? শ্রী ইয়ং লিউ, শ্রী ইয়াং লিউ। ঠিক আছে, এগুলো সব 2024-এর, হ্যাঁ। ইনি তাইওয়ানের বাসী, তাইওয়ান। ঠিক আছে, বিদেশি, তার জন্য নামটা লিখা যাবে। তার হচ্ছে সত্যব্রত মুখার্জি, সত্যব্রত মুখার্জি। তিনি কোন দেশের? সত্যব্রত মুখার্জি আমাদের কোন দেশের আবার? পশ্চিমবঙ্গের, এবং ইনিও মরণোত্তর পেয়েছেন। ঠিক আছে, 4 নম্বর দেখো উষা উত্থুপ, নামটা আশা করি সবাই জানো, উষা উত্থুপ। পদ্মভূষণ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ঠিক আছে, উষা উত্থুপ কিসের জন্য পেয়েছেন? আর্ট এবং ওয়েস্ট বেঙ্গল সিঙ্গার বটে, তোমরা সকলে জানো। উরি ওরি বাবা কি দারুণ গানটা শুনেছো তো। আরেকটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, এ মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ঠিক আছে, তো এই 5টা নাম 2024 সালের পদ্মভূষণ পুরস্কারের জন্য মনে রাখতে হবে। এবং
শেষ পদ্ম পুরস্কার যেটা হচ্ছে তোমার 4 নাম্বার, দেখো প্রথম হচ্ছে ভারতরত্ন, পদ্ম বিভূষণ এবং পদ্মভূষণ, দুটাই হলো। ভারতরত্ন হলো, পদ্মবিভূষণ হলো, পদ্মভূষণ, এরপর হচ্ছে পদ্মশ্রী। পদ্মশ্রী 2024 সালে কতজন পেয়েছে? 110 জন। তো 110 জন নাম কি মনে রাখা সম্ভব? কিন্তু আমরা তো 7-8টা নাম মনে রাখতেই পারি। ঠিক আছে, তো 7-8টা নাম নোট করে রাখো, যেটা মনে রাখতে পারো। শ্রী নারায়ণ চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং সায়েন্সের জন্য, বিজ্ঞান, ঠিক আছে। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে তোমার এম এস, মিসেস যেটা হচ্ছে এম এস কে চেল্লামল, চেল্লামল, ঠিক আছে। ইনি কোন রাজ্যের? আন্দামান এবং নিকোবর, আন্দামান এবং নিকোবর, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে কে? দুখু মাঝি, আমাদের পুরুলিয়ার বাসী, ঠিক আছে, প্রচুর গাছ লাগায়, কি বলা হয় জানো? গাছ বাবা, গাছ বাবা বলা হয় কাকে? দুখু মাঝিকে, ঠিক আছে। তারপর আরেকটা নাম হচ্ছে রোহন বোপান্না, রোহন বোপান্না, ইনি কি একজন টেনিস প্লেয়ার, কি পেয়েছেন? ভারত রত্ন পদ্মশ্রী পেয়েছেন। তারপর হচ্ছে কে? আরেকটা নাম হচ্ছে তোমার পার্বতী বড়ুয়া, পার্বতী বড়ুয়া, ইনি কে? প্রথম ফার্স্ট মহিলা হাতি চালক। এই হাতি চালকদেরকে কি বলা হয়? হাতি চালকদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে তোমার উম, এই সময় মনে পড়ছে না, আচ্ছা পরে বলে দেবো, ঠিক আছে। এই সময় নামটা মনে পড়ছে না, কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এরপর দেখো জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ, জ্ঞানপীঠ হচ্ছে তোমার, এটা আজকের শেষ টপিক। জ্ঞানপীঠ, এটা হচ্ছে তোমার সাহিত্যের সবচেয়ে বড়, ভারতবর্ষে, ঠিক আছে। সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে কি? জ্ঞানপীঠ পুরস্কার। পুরস্কারটা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা সরস্বতীর ছবি, ঠিক আছে, এটা হচ্ছে মা সরস্বতী, ঠিক আছে। তো এই যে জ্ঞানপীঠ পুরস্কার, এটার স্থাপনা কবে হয়? এটা হচ্ছে 1961 সালে স্থাপনা হয়, ঠিক আছে। স্থাপনা হয় এবং প্রথম যে পুরস্কার সেটা দেওয়া হয়েছিল কবে? 1965 সালে। এবং প্রথম পুরস্কারটা কে পেয়েছিলেন? তার নাম হচ্ছে জি.এস. কুরুপ, ঠিক আছে। এবং এনার কিসের জন্য পেয়েছিলেন? ইনি মালায়ালাম ভাষার জন্য পেয়েছেন, ঠিক আছে। উডুক্কু বলে একটা সংকলন আছে সেটার জন্য। এরপর দেখো, এটা এখন ইম্পর্টেন্ট নয়, মনে রাখবে জ্ঞানপীঠ পুরস্কার আগে 22টা ভাষার উপর দেওয়া হতো। এই 22টা ভাষা আমাদের সংবিধানে রয়েছে এবং 2018 সালে ইংলিশকে যুক্ত করা হয়, ইংরেজি ভাষাকে যুক্ত করা হয় এবং বর্তমানে 23টা ভাষার উপর, 23টি ভাষার উপর জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। তো প্রথম যে পুরস্কার সেটা 1965 সালে জি.এস. কুরুপ তিনি পেয়েছেন মালায়ালাম ভাষার জন্য এবং উডুক্কু তার একটা সংকলনের জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে প্রথম হয়ে গেল। এবার প্রথম মহিলা, প্রথম মহিলা কবে পায়? 1976 সালে ফার্স্ট মহিলা, তার নাম কি? একজন বাঙালি, আশাপূর্ণা দেবী, আশাপূর্ণা দেবী, ঠিক আছে।
এবং এনার লেখা বইটার নাম কি? প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি, ঠিক আছে। এরপর দেখো কি বললাম, ইংলিশ 2018 সালে অ্যাড হয় এবং কে পেয়েছিল? অমিতাভ ঘোষ, ঠিক আছে। লেটেস্ট 2023-এ লাস্ট এই প্রাইজটা দেওয়া হয়। কে কে পেয়েছেন? দুজন ব্যক্তি পেয়েছেন। একজনকার নাম হচ্ছে একটা সংস্কৃত ভাষার জন্য, আর একজন পেয়েছেন কিসের জন্য? উর্দু ভাষার জন্য। নামগুলো দেখো, তোমরা সকলেই জানো। সংস্কৃতের জন্য কে পেয়েছেন? জগৎগুরু স্বামী রাম ভদ্রাচার্য, ঠিক আছে। জগৎগুরু, জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য। নামটা তোমরা সকলেই শুনেছো। সে দেখবে ফেসবুকে দেখায় না, একজন বৃদ্ধ লোক, মানে একজন স্বামী টাইপের স্বামী লোক, যিনি আহ, চোখে দেখতে পান না, কিন্তু সংস্কৃত ভাষার উপর তার প্রচুর নলেজ, ঠিক আছে। তো জগৎগুরু স্বামী রামভদ্রাচার্যকে তোমরা সকলেই চিনো। দেখবে রামায়ণ কথা করে, চোখে দেখতে পায় না, হাতে একটা লাঠি থাকে, কিন্তু তার যে জ্ঞানের ভান্ডার অনেক বেশি। আর উর্দু ভাষার জন্য কে পেয়েছেন? শ্রী গুলজার, ঠিক আছে। তো দেখো আজকের ক্লাসটা, ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা করছি, ঠিক। এরপরে আরো অন্যান্য টপিক তো রয়েছে না, এই প্রত্যেকটা টপিক তোমাদের সাথে আলোচনা করব। আজকে একটা ডেমো ক্লাসের মতো করালাম, শুধুমাত্র পদ্ম পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কারটা করিয়েছি। এরপর বাকি দেখো আরো এতগুলো পুরস্কার রয়েছে, এগুলো আরো একটা নতুন ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। দেখো আমি তোমাদেরকে বলবো না যে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এই সেই। তোমরা ক্লাসটা করো, ক্লাসটা করে তোমাদের যদি মনে হচ্ছে যে না, এখান থেকে তোমরা বেনিফিট পাচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, ক্লাসটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। আজ এই পর্যন্তই। চলো, বাই, টাটা।